বলা হয় যে কিছু রাত এত শান্ত থাকে, তাদের নীরবতার মধ্যেও তারা জোরে চিৎকার করে। এক রাত্রে একটি ঘরে যা ঘটল তারপর সকাল হতেই দেখা যায় পুরো পরিবার রক্তে ভেসে গেছে। এটা কোনো সাধারণ খুন নয়, এটি এমন একটি ঘটনা যেখানে প্রতিটি মুখকেই নির্দোষ দেখাচ্ছে, কিন্তু প্রত্যেক হৃদয়ে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। তদন্ত শুরু হয়, কিন্তু যতই সত্যের কাছাকাছি যায় একটি সূত্র আরেকটি পুরনো সত্যকে মিথ্যা প্রমাণ করে দেয়। এখানে প্রশ্ন কেবল এই নয় যে খুনি কে, প্রশ্ন এটা ছিল যে এই বাড়িতে কে এমন ছিল যার ওপর বিশ্বাস করা সবচেয়ে বড় ভুল হয়েছে। প্রতিটি সম্পর্ক সকলকে ঘিরে থাকে, প্রতিটি বিবৃতি অসম্পূর্ণ, প্রতিটি সত্যের পিছনে লুকিয়ে আছে আরেকটি ভয়াবহ সত্য। তাহলে প্রস্তুত হও বন্ধুরা, এমন একটি খুনের রহস্যের জন্য যেখানে উত্তর পাওয়ার আগেই তোমার আত্মা কেঁপে উঠবে। দ্য বানশাল মার্ডার মুভির এক্সপ্লেনেশন শুরু করছি। ফিল্মের শুরুতে আমরা দেখতে পাই একটি বনশাল পরিবারকে। এখানে আমরা মীরা বনশালকে দেখতে পাই। বনশাল ফ্যামিলিটি অনেক বড় এবং অনেক ধনী ফ্যামিলি। মীরার কথা বললে মীরা বনশাল ফ্যামিলির খুবই স্ট্রং উম্যান। সকালবেলা সে যখন ঘর থেকে বাইরের দিকে আসে, যেটা দেখে সে পুরো অবাক হয়েছিল। আসলে মীরাদের ঘরের উঠানে কেউ শোয়ারের মাথা রেখে গেছে, আর এখানে আমরা আশেপাশের অনেক কাককে মরে থাকতে দেখি। এটা দেখার পর বনশাল ফ্যামিলি তৎক্ষণাৎ পুলিশকে জানায়। এরপর এন্ট্রি হয় এখানে ইন্সপেক্টর জটিল যাদবের। জটিল যাদব এটা খুব ভালো করেই জানে যে এটা বনশাল পরিবার এবং তারা খুব ধনী, যাদের প্রভাত মন্থান নামের একটি সংবাদপত্র প্রকাশিত হয়। কিন্তু জটিল যাদব বুঝতে পারছিল না আসলে কেসটা কি আর তাকে এখানে কেন ডাকা হয়েছে। তারপরে জটিলকে বলা হয় এই বাড়ির উঠানে অনেক কাক মরে পড়ে আছে, আর এখানে কেউ প্রভাত মন্থন পত্রিকার ওপর শোয়ারের মাথা রেখে গেছে। এটা দেখে বনশাল ফ্যামিলির লোকদের মনে হচ্ছিল যে এটা একটা সতর্কবার্তা। কিছু মানুষ দেয়ালের উপর দিয়ে এখানে এসে শোয়ারের মাথা রেখে গেছে, কিন্তু এটার ব্যাপারে আর তারা কিছুই জানে না। এরপরে তারা অন্য কিছু বলতে পারত। তারপরেই আমরা দেখি বনশাল পরিবারের আরব নামের এক ছেলেকে এখানে এসে লোকদের মারধর আঘাত করার মতো কাজ শুরু করে। তারপর এখানে জটিল যাদব চলে আসে। জটিল যাদব জানতো না আরব এই পরিবারের একজন সদস্য। জটিলকে বলা হয় আরব প্রায় এই রকম আচরণ করে, আর তাকে গুরুমা কন্ট্রোল করে, কারণ সে তাকে মেডিটেশন করে। এখানে আমরা জানতে পারি বনশাল ফ্যামিলি তারা গুরুমাকে অনেক সম্মান করে। গুরুমার নাম আসলে গীতা। তারা গুরুমাকে জিজ্ঞাসা না করে কিছুই করে না। পুরো বনশাল ফ্যামিলি তারা সবাই গুরুমায়ের কথা শোনে। সে এখানে এসে জটিল যাদবের সাথে দেখা করে। ডিজিপি সমীর বর্মা এখানে জটিল যাদবের কাছ থেকে জানতে চায় এটা কে করেছে, সেটাই তোমাকে বার করতে হবে, যাতে আমরা জানতে পারি এটা সতর্কীকরণ না অন্য কিছু। এরপরে আমাদের জটিল যাদবের ঘরের সিন দেখানো হয়। জটিল যাদবের সাথে তার মা থাকে। জটিল যাদবের মায়ের শুধু একটাই কথা, তুই সবসময় কাজে ব্যস্ত থাকিস, এই জন্য তোর তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত। এর পরের দিন আমরা দেখি বনশাল ফ্যামিলির বাড়িতে কিছু সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, আর যারা এখানে শোয়ারের মাথা রেখে গেছে সিসিটিভি ফুটেজে সেটা ক্যাপচার করা হয়ে গেছে। সেই সব লোকেদের সম্পর্কে জটিল যাদব জানতে পেরেছে, যার কারণে তারা এখন বস্তিতে আসে যেখানে ওই দুজন লোক থাকে। তাদের মধ্যে একজনকে পাওয়া গেছে। সেখানে এই অফিসারদের দেখে তারা এখান থেকে পালানোর অনেক চেষ্টা করলো, কিন্তু তারা পালাতে পারলো না। জটিল যাদব তাদের ধরে নিল। জটিল যাদব যখন ওই লোকটাকে ধরছিল সে অনেক শিশুকে দেখতে পেল। তাদের মুখে নেবুলাইজার লাগানো ছিল, মানে শ্বাস প্রশ্বাস নিতে সেই সব বাচ্চাদের সমস্যা হচ্ছিল। কিন্তু জটিল যাদব তাদের ইগনোর করে এগিয়ে যায়। জটিল যাদব তাদেরকে মারধর করে জিজ্ঞাসা করে তোদেরকে এসব করার জন্য কে বলেছে। এরপর এখানে লয়ার অমৃতা আসে, যে কিনা সেই বস্তিতে থাকে এবং সেই লোক দুটোকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছে। এরপরে আমরা দেখি ডিজিপি বর্মাকে, যে কিনা রাজেশ বনশালের কাছে যায়। সে একজন খুব বড় নিউজ রিপোর্টার, তার একটা অনেক বড় চ্যানেল আছে। আর আমরা এটাও জানতে পারি রাজেশ বনশাল সে প্রথমে বনশাল ফ্যামিলির সাথে ছিল, কিন্তু এখন সে তাদের থেকে আলাদা হয়ে গেছে। কিন্তু তবুও রাজেশ বনশাল বনশাল ফ্যামিলির পরিবারের প্রপার্টিতে সবসময় নজর রাখে। সে হয়তো তাদের প্রপার্টিকে হাতাতে চায়, এই জন্য সে হয়তো এইসব কিছু করিয়েছে। সেই কারণে ডিজিপি বর্মা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য যায়। এরপরে আমরা দেখি জটিল যাদব যাদের ধরে এনেছিল সেই দুটো লোককে সে জিজ্ঞাসাবাদ করে। তাদের দুজনকে ভয় দেখাতেই তারা দুজন জটিল যাদবকে সবকিছু বলে দেয়। তারা বলে আমাদের কাছে শুধু একটাই কল আসে, আমরা ওই লোকটির সাথে কখনো দেখা করিনি, সেটা একজন মেলের কল ছিল। তিনি আমাদের এই কাজটি করতে বলেন, তার বিনিময়ে সে আমাদের অনেক টাকা দেয়। তারা তখন ভাবলো এটা তো একটা ছোট কাজ, করেই দিই, কিন্তু তারা জানতো না যে তারা এভাবে ফেসে যাবে। এরপরে জটিল যাদব সে তৎক্ষণাৎ বনশাল ফ্যামিলির বাড়িতে যায়। সেখানে তারা সবাই থাকতো। জটিল যাদব গেটে দাঁড়িয়েছিল, কিন্তু সিকিউরিটি গার্ড দরজা খুলছিল না, কারণ সিকিউরিটি গার্ড উমেশ তো ঘুমাচ্ছিল আর ওম প্রকাশ ভেতরে কোথাও ছিল। তাই জটিল যাদব উমেশকে জাগিয়ে তোলে। তারপরে দেখি জটিল যাদবের চোখ যায় মীরার দিকে। সে খুব নার্ভাস ছিল আর তার মুখে রক্ত লেগেছিল। মীরা তখন তাকে বলে সবাইকে মেরে দিয়েছে। মীরা তো এখানে খুব ঘাবড়েছিল,
এটা দেখে জটিল যাদব ভেতরে যায়। সে দেখতে চায় আসলে ভিতরে কি ঘটেছে। সে ভেতরে আস্থাকে দেখতে পায়। সেও খুব নার্ভাস ছিল। এটা বিবেচনা করে জটিল যাদব এগিয়ে যায় সিঁড়ি দিয়ে। সে সিঁড়ি দিয়ে উঠতেই দেখে ওম প্রকাশকে। ওম প্রকাশের ডেড বডি পড়ে আছে, যাকে সবেমাত্র হত্যা করা হয়েছে নির্মমভাবে। ওম প্রকাশ যেখানে পড়েছিল তার সামনের জানালার কাঁচটা ভেঙেছিল। জটিল যাদব তখন দেখে জানালা দিয়ে যে সুইমিং পুলে আরেকটি ডেড বডি পড়ে আছে। এরপরে জটিল যাদব ঘরে ঢোকা শুরু করলো। সে যখন এক এক করে প্রতিটি ঘরে ঢুকলো, প্রতিটি ঘরে কোনো না কোনো নতুন সে ডেড বডি পড়ে থাকতে দেখলো। সে তখন ভাবলো কিভাবে এই 5 জনের রহস্যময়ভাবে মৃত্যু হয়েছে। এটা দেখে জটিল যাদব তৎক্ষণাৎ ডিজিপি সমীর বর্মার কাছে কল করে। এইসব ঘটনার কথা তাকে বলে। সেও অবাক হয়েছিল যে এটা কি করে হতে পারে। তারপর আমরা দেখতে পাই 5 জনের মধ্যে একজন বেঁচে আছেন, যার নাম ওম প্রকাশ। সে এখানে সিকিউরিটি গার্ডের কাজ করে। কিছুক্ষণ পরে এখানে সবাই আসতে শুরু করে। এখানে এসপি চৌহানও আসে, যার নলেজ তো মোটেও নেই, কিন্তু অ্যাটিটিউড ফুল নলেজের। ডিজিপি বর্মা ফরেন্সিক কর্মীদের ইনফর্ম করে। তারা কিছুক্ষণ পরে এখানে চলে আসে। তাদের মধ্যে একজন ডক্টর পানিকর ছিলেন। পানিকর খুবই বুদ্ধিমান এবং সে খুব ট্যালেন্টেড ছিল। সে তখন সবাইকে বলে যে কোনো প্রমাণ এদিক থেকে ওদিকে যেন না হয়। যারা এখান থেকে এখন চলে যাচ্ছ তারা এখানে দাঁড়াবে এখন। পরের দিন আমরা দেখি জটিল যাদবকে, যে কিনা তার ঘরে ছিল। তখন এখানে রাধা আসে। রাধা আসলে জটিল যাদবকে পছন্দ করে। তারা একে অপরকে ভালোবাসে। জটিল যাদবের মাও এখানে রাধাকে পছন্দ করে। তিনি চান যে তারা দুজনেই তাড়াতাড়ি বিয়ে করে নিক। এরপরে আমরা দেখি জটিল যাদব মীরা বানশালকে জিজ্ঞাসাবাদ করে। সে তাকে তখন বলে, আসলে তুমি কি কি দেখেছো? তোমাকে সবকিছু বিষয়টা খুলে বলতে হবে। মীরা তখন বলে সে তার রুমে ছিল। তখন সে কারোর শব্দ শুনতে পেল। সে তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে এসে দেখলো আরব তাকে মারবে বলে এগিয়ে আসছে। যখন সে সরে গেল তখন ওম প্রকাশকে আরব মেরে দিল। এটা দেখে মীরা তো খুব ভয় পেয়ে যায়। সে তখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। সে আস্থা আর রিহানের কাছে যায়। মীরা তখন আস্থাকে বলে বাইরে বেরোনোর চেষ্টা করুন। আসলে বাইরে বেরোলে তোমাদের বিপদ হতে পারে। কিছুক্ষণ পর সে ভাবলো সিকিউরিটি গার্ডকে ইনফর্ম করা উচিত। তারপর সে সুইমিং পুলে পড়ে থাকা আরবের ডেড বডি দেখলো। এরপর আমরা ডক্টর পানিকারকে দেখি। সে বলে যে সব লোককে একটা অস্ত্র দিয়েই মারা হয়েছে। যেভাবে হত্যা করা হয়েছে এটা দেখে মনে হচ্ছে তারা ঘুমাচ্ছিল, কারণ তাদের যেখানে মারা হয়েছে তারা এক জায়গায় উপস্থিত ছিল। তারা সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেনি। অন্যদিকে আমরা দেখতে পাই ওম প্রকাশ গুরুতর আহত। সে এখন আইসিইউতে ছিল, কিন্তু সে এখন বিপদমুক্ত। কিন্তু সে তার বয়ান দেওয়ার অবস্থায় একদমই নেই। এরপরে আমরা দেখতে পাই এসপি চৌহানকে, যিনি জেলে থাকা ওই লোক দুটোকে খুবই মারধর করছিল, কেননা তারা দুজনেই বনশাল পরিবারের বাড়িতে শুয়ারের মাথা রেখে গিয়েছে। এসপি চৌহানের এখন মনে হচ্ছে এই দুজনের জন্যই এইসব কিছু হয়েছে। এই জন্য সে তাদের সাথে খুব নিষ্ঠুরভাবে আচরণ করে তাদের মারতে থাকে। এই কারণে এদের মধ্যে একজনকে চোখ ফুটে যায় আর একজন গুরুতর আহত হয়। এই নিউজটা বাইরে লিক হয়ে যায়। পাবলিক তখন খুব খারাপ কথা বলতে শুরু করে। তারপরে আমরা দেখি এসপির অফিসকে ঘিরে নেওয়া হয়েছিল। এই কথা যখন ডিজিপি বর্মা জানতে পারলো, তিনি তো তখন এখানে এসপি চৌহানকে বলে, এই সমস্যাটি তুমি তো এনেছো, তোমাকে এই সমস্যাটির হ্যান্ডেল করতে হবে, কারণ ভুলটা তো তোমারই ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই জটিল যাদবকে। সে মহেন্দ্র বনশালের মেয়ে আস্থাকে জিজ্ঞাসাবাদ করতে যায়, কারণ সেও সেখানে উপস্থিত ছিল যেখানে মার্ডার হয়েছে। এরপরে আমরা দেখতে পাই আস্থা তখন তাকে বলে, যখন সেই শব্দ শুনে বাইরে গেল তখন সে ওম প্রকাশকে দেখতে পেল। সে তখন আস্থাকে বলে বাইরের গেটটা খোলা ছিল, এই জন্য সে সব গেটকে একবার দেখে নেবে অন্য গেটগুলো খোলা আছে কিনা। তারপর আস্থা তার রুমে চলে যায়। কিছুক্ষণ পর যখন সে আবার চিৎকার শুনতে পেল, আস্থা আবার গিয়ে দেখলো বাইরে তো মীরা দাঁড়িয়ে আছে। মীরা তাকে রুমের ভিতরে নিয়ে যায়। সে তখন তাকে বলে বাইরে থাকলে যে কোনো সময় বিপদ হতে পারে, তাই তোমাদের ভেতরে থাকাটাই সেফ হবে। জটিল যাদব তারপর আস্থার থেকে জানতে চায় যে তোমার কি কারোর প্রতি সন্দেহ হয় যে এইসব করতে পারে। আস্থা তখন তাকে বলল, আমি তো গুরুমাকে সন্দেহ করি। তিনি আসার পর থেকে সবকিছুর অবনতি শুরু হয়েছে। গুরুমায়ের নামে বনশাল ফ্যামিলি তো তাদের অনেক সম্পত্তি তার নামে করে দিয়েছে। যখন জটিল যাদব এখানে গুরুমাকে জিজ্ঞাসাবাদ করতে যায়, গুরুমা তো এখানে ধাঁধার সাহায্যে উত্তর দিচ্ছিল। জটিল যাদব তাই তাকে কোনো প্রশ্ন না করে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা বনশাল পরিবারের সম্পর্কে আরেকটি সত্য জানতে পারি, যে 28শে জানুয়ারি মীরার ছেলের মৃত্যু হয়েছিল। তার মৃত্যুবার্ষিকীতে সবাই ফার্ম হাউসে জড়ো হয়েছিল, কিন্তু সেদিনই তাদেরকে মেরে দেওয়া হলো। তারপরে আমরা দেখি জটিল যাদব দেখা করে ডক্টর খান্নার সাথে, যে কিনা মীরার হাজবেন্ড, কিন্তু সে এখন আলাদা হয়ে গেছে। মিস্টার খান্না এখন লন্ডনে থাকে। মিস্টার খান্না তখন এখানে তাকে বলে তিনি তো অর্জুনকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সে বেঁচে থাকতে পারলো না। অর্জুনের এমন একটি নিউমোনিয়া হয়েছিল না, যেটা হলে বেঁচে থাকার সম্ভাবনা শুধু 10% থাকে।
এরপর ডক্টর পানিকর সবাইকে বনশাল ফার্ম হাউসে নিয়ে যায়, যেখানে সবাইকার মৃত্যু হয়েছে। সেখানে নিয়ে যাওয়ার পর সে তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে আসলে সবাইকে কিভাবে মারা হয়েছে। ডক্টর পানিকর তখন বলে সবাইয়ের আরামদায়ক মৃত্যু হয়েছে, কেউ তো চেয়ারে বসেছিল, কেউ আবার বিছানায় শুয়েছিল, কিন্তু তারা তাদের জায়গা থেকে নড়েনি। কিলার প্রথমে তাদের মাথায় কাপড় চাপা দেয়, তারপর তাদেরকে ভয়ানকভাবে মেরে দেয়। সবাইয়ের সন্দেহ তো আরবের ওপর হচ্ছে, কারণ আরব ড্রাগস সেবন করত। জটিল যাদবও দেখেছিল সেদিন আরব আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল এবং সবাইকে সে মারার চেষ্টা করছিল। সেদিন রাতে মীরাও দেখলো সে তাকে মারার জন্য এগিয়ে আসছিল, কিন্তু তারপর সে ওম প্রকাশকে মেরে দেয়। ওম প্রকাশ তখন লাথি মেরে তাকে সুইমিং পুলে ফেলে দেয়, যার কারণে তার মৃত্যু হয়। এরপর আমরা দেখি জটিল যাদব মীরাকে অর্জুনের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে। এখানে আমরা আরো জানতে পারি যাদেরকে মারা হয়েছে তাদের সবাইকার ব্লাডে এমন একটা ড্রাগ পাওয়া গেছে যেটা সেবন করলে নেশা হয় আর ঘুম আসে। জটিল যাদব সম্প্রতি এটা মিস্টার খান্নার কাছ থেকে জানতে পেরেছে। জটিল যাদব তাকে বলে অর্জুন যখন মারা গিয়েছিল তারপর থেকে তুমি এই ড্রাগ নিচ্ছ, তুমি নিশ্চয়ই এই ড্রাগ তাদের সবাইকে দিয়েছো। এই সব দেখে ডিজিপি বর্মা চান ডক্টর পানিকর এইসব বিষয়ে আরেকবার ইনভেস্টিগেশন করুক, পুনরায় একবার রিপোর্ট তৈরি করুক। ডক্টর পানিকরকে আবার তো রিপোর্ট তৈরি করতে হতো। তারপরে আমরা দেখি তার কাছে জটিল যাদব বারবার হেল্প চাই, এই জন্য ডক্টর পানিকর তার উপর রেগে যান। কিন্তু জটিল যাদব যেসব এভিডেন্স তার কাছে নিয়ে এসেছিল তা একেবারেই সঠিক ছিল। জটিল যাদব এখানে ডক্টর পানিকরকে জিজ্ঞাসা করে অর্জুন বনশালের এমন কি রোগ ছিল যাতে তার 1 সপ্তাহের মধ্যে জীবন চলে গেল। ডক্টর পানিকর তখন তাকে বলে আমি তার রিপোর্ট দেখেছি, কিন্তু তার এমন কোনো বড় অসুখ ছিল না যাতে তার 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হয়। যদিও ইনফেকশনের বৃদ্ধি হচ্ছিল, লাঞ্চও দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু মাঝে মাঝে নিঃশ্বাস নেওয়ার জন্য নেবুলাইজার প্রয়োজন হচ্ছিল। নেবুলাইজার নামটি শোনার পর জটিল যাদবের মনে পড়ল সে তো বস্তিতে দেখেছিল যখন সে ওই লোকদের ধরছিল। তারপর অর্জুনের রিপোর্টটি আবার একবার দেখার পর তাদের সন্দেহ হলো এটা তো ভুয়ো রিপোর্ট, কারণ বাচ্চা যতই দুর্বল হোক না কেন কিন্তু 1 সপ্তাহের মধ্যে তার জীবন যেতে পারে না। এরপর আমরা দেখি লয়ার অমৃতাকে, যে কিনা বস্তিতে থাকে। জটিল যাদব তো এখানে অমৃতার কাছ থেকে জানতে চাই আসলে ওই বাচ্চাদের কি হয়েছিল যে তাদের ওই নেবুলাইজারের প্রয়োজন হচ্ছে। অমৃতা তখন তাকে বলে দিনটি ছিল 26শে জানুয়ারি, সেদিন প্রজাতন্ত্র দিবস ছিল। সেদিন 9টি বাচ্চার জীবন চলে যায়। সেদিন তারা অনেক ফুর্তি করছিল। যে ঘরেতে তারা ছিল হঠাৎ করে সেখানে ফ্যাক্টরি থেকে আসে বিষাক্ত ধোঁয়া ঢুকে যায়। বাচ্চাদের তখন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দেখতে দেখতে এক এক করে সব বাচ্চা মরে যায়। এটা দেখে জটিল যাদব তৎক্ষণাৎ ওই ফ্যাক্টরিতে যায় আর সবকিছু চেক করতে শুরু করে। ফ্যাক্টরি বন্ধ হয়ে পড়ে আছে। জানা যায় যে ওই ফ্যাক্টরিটি কোরিয়ার কোনো কোম্পানির, আর কোম্পানির অনারও সেখান থেকে পালিয়ে গেছে। এখানে জিনিসপত্র কিছু সার্চ করতে করতে জটিল যাদব কিছু ডকুমেন্টস দেখতে পেল যা এই কেসটাকে এগিয়ে নিয়ে যাবে। এর পরের দিন জটিল যাদব মীরা বনশালকে তার কাছে ডাকেন। সে তখন মীরা বনশালকে বলেন আমার তো মনে হচ্ছে এইসবের পিছনে তোমার হাত আছে। জটিল যাদব তখন তাকে বলেন যে 26শে জানুয়ারির দিনটি তো আপনার অবশ্যই মনে থাকা দরকার। যেখানে ফ্ল্যাগ তোলা হয় সেখানে তো আপনি চিফ গেস্ট হয়ে গিয়েছিলেন, সেখানে অর্জুন বনশালও তো ছিল। ফ্যাক্টরি থেকে বের হওয়া বিষাক্ত গ্যাসের কারণে এক এক করে 9জন বাচ্চার জীবন চলে যায়। অর্জুন বনশালও তো ওই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়। সে সময় সে খুব অসুস্থ ছিল, কিন্তু বিষাক্ত গ্যাসের কারণে আক্রান্ত হয়ে অর্জুন বনশালও তো মারা যায়। কিন্তু সেই গ্যাসটা জানতো নাকি যে সে আপন লোকেদের মেরে ফেলবে, কারণ ওই ফ্যাক্টরিটা তো আপনার। এই সব কথা জটিল যাদব মীরাকে বলছিল, কিন্তু এখানে তার উকিল চলে আসে। তাই জন্য তাদের মধ্যে তখন কথাবার্তা আর হয় না। কিন্তু কাউকে না কাউকে তো এই কেসে দোষী সাব্যস্ত হতেই হবে, আর এই মামলাটিকে তাড়াতাড়ি বন্ধ করতে হবে। এই জন্য এখানে ডিজিপি বর্মা বলে যে আরবই দোষী, কারণ সেই তো ড্রাগস সেবন করত, এই জন্য সে এসব করেছে। আর সে সবাইয়ের জন্য রাখা পায়েসে ড্রাগস মিশিয়েছে, কারণ সবাই যাতে সেই পায়েসটা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে আর সে সবাইকে মেরে ফেলতে পারে। পরের দিন প্রেস কনফারেন্সে এই সমস্ত বিষয় বলতে হবে, কিন্তু জটিল যাদব এইসব বিষয়ে এখনো একমত নয়। তাই তিনি এসব বিষয় এখনো তদন্ত করতে চান। তাই তার কাছে কেবল শুধু শেষ রাত্রিটুকুই বাকি আছে। এই জন্য সে ডক্টর পানিকরকে কল করে, তার কাছে সমস্ত ইনফরমেশন চায়, আর সে এটাও বলে দেয় এরপর তিনি কি করতে চান। জটিল যাদব তো সেই রাত্রে ওম প্রকাশের কাছে যায়। সে তো আইসিইউতে ছিল, কিন্তু এখন তার জ্ঞান ফিরেছে। সে এখানে তার বয়ান দেয়। ওম প্রকাশ তখন তাকে বলে ঘরের দরজা খোলা ছিল, তাই সে ভেতরে চেক করতে গিয়েছিল। মীরা আর আস্থা যেরকমটা তাদের এর আগে বলেছিল, ভেতরে আস্থার সাথে তার দেখা হয়। ওম প্রকাশ তখন আস্থাকে বলে ঘরের দরজা খোলা আছে, তাই তাকে আবার চেক করতে হবে যে কোনো দরজা আর খোলা আছে কিনা।
এই সব কথা ওম প্রকাশ জটিল যাদবকে বলে, কিন্তু এখানে জটিল যাদব ওম প্রকাশকে বলে যে এসবের পিছনে তো তোর কারসাজি, তুই তো সবাইকে মেরেছিস। তুই আরবের মোবাইল থেকে ওই দুজন লোককে কল করেছিলিস, আর সেখানে শুয়ারের মাথা রাখতে তুই তো বলেছিস। আর যে দরজা খোলা ছিল, দরজাটা তুই তো আরবকে খুলে রাখতে বলেছিলি, যাতে সে দরজা খুলে রাখে আর তুই তাকে ড্রাগস দিতে পারিস। কারণ সেই সময় আরব আস্থার রোহানের সাথে ছিল, যখন সে চলে গেল তুই তখন ওকে ড্রাগসটা দিয়েছিস। তারপরে আরব তো ড্রাগস সেবন করতে তার রুমে যায়, আর সেই সুযোগটাই তুই নিয়েছিলিস। প্রত্যেকের রুমে তুই এক এক করে গেলি আর সবাইকে নির্দয়ভাবে মেরে দিলি। সবাই জ্ঞান হারিয়েছিল কারণ তুই তো তাদের জন্য রাখা পায়েসে ড্রাগস মিশিয়ে দিয়েছিলি, যাতে তারা সেটা খেলে অজ্ঞান হয়ে থাকে। আস্থা তো পায়েস খায়নি, কারণ তার দুধে তো অ্যালার্জি ছিল। মীরারও সেদিন পায়েস খেতে একদমই ভালো লাগছিল না। এই সুযোগটা কাজে লাগিয়ে তো তুই তাদেরকে নির্মমভাবে হত্যা করলি। সবার মুখের ওপর তুই কাপড় চাপা দিয়েছিলি আর তারপর তাদেরকে নির্মমভাবে হত্যা করলি, যাতে তাদের রক্তের ছিটে ফোঁটাও তোর গায়ে যাতে না লাগে। কিন্তু যখন তুই অবশেষে আরবের মাকে মারছিলিস, তখন তো ওখানে মহেন্দ্র বানশাল এসে গিয়েছিল, আর তাকেও তুই নির্মমভাবে হত্যা করলি। এইসব হতে আরব তো দেখে ফেলে, এই জন্য আরব তোর কাছ থেকে ওই অস্ত্রটি তখন কেড়ে নিল। সে তারপর ওই অস্ত্রটি নিয়ে তোর পিছনে দৌড়াতে লাগলো। তারপর তোর সামনে মীরা চলে আসে, কিন্তু যেভাবে অস্ত্র নিয়ে আরব মীরার দিকে আসছিল, সেটা দেখে মীরার মনে হলো যে আরব তাকে মারতে চায়। কিন্তু আসলে আরব তো তোকে মারতে চাইছিল, সে তোকে মেরেও ফেলেছিল, কিন্তু তুই ভাগ্য জোরে বেঁচে গেলি। তুই আরবকে লাথি মেরে সুইমিং পুলে ফেলে দিলি। তো এইসব কথা জটিল যাদব ওম প্রকাশকে বলল। ওম প্রকাশ তখন বলল, আমি ঠিক এটাই করেছিলাম। ওম প্রকাশ তখন তার বয়ানে বলে দেয় যে এইসব কাজ সে করেছে, সে পুরো বনশাল ফ্যামিলিকে হত্যা করেছে। এখন প্রশ্ন হলো যে জটিল এইসব কথা কি করে জানতে পারলো। ব্যাপারটা হলো যে 26শে জানুয়ারির দিন যে 9জন বাচ্চা এক এক করে মারা গিয়েছিল, তাদের মধ্যে একটা বাচ্চা ওম প্রকাশের ছিল, যার নাম রানী ছিল। রানীও সেই ঘরে উপস্থিত ছিল যে ঘরে ফ্যাক্টরির বিষাক্ত ধোঁয়া ঢোকে। রানী সমেত বাকি বাচ্চারাও মারা যায়। ওম প্রকাশ তখন বলে, আমি আমার বাচ্চাটাকে বাঁচানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি তাকে বাঁচাতে পারলাম না। আমি বনশাল পরিবারের কাছ থেকে অনেক সাহায্য চাই, কিন্তু তারা সাহায্য করলো না। আর যখন আমরা প্রতিবাদ করার চেষ্টা করলাম, তারা আমাদের মুখ বন্ধ করে দিল। তারা তখন আমাদের বলল, বাইরে যদি তোমরা কিছু প্রকাশ করো, তাহলে তোমরা যে বস্তিতে থাকছো সেখান থেকে তোমাদের তাড়িয়ে দেওয়া হবে, কারণ সেই জায়গাটা অবৈধ ছিল, যার কারণে আমাদের বস্তির লোকেদের চুপ থাকতে হয়েছিল। তার শর্তেও আমি বনশাল ফ্যামিলির বাড়িতে কাজ করতাম, যদিও বনশাল পরিবারের লোক আমার দিকে দেখতো না, কিন্তু প্রতিদিনই আমার মেয়ের কথা মনে পড়ত। যে বনশাল ফ্যামিলিতে আমি কাজ করছি, যেই বনশাল ফ্যামিলির কারণে আমার মেয়ে মারা গেছে। ওম প্রকাশ কিন্তু জানতো যে এই ফ্যাক্টরিটি বনশাল ফ্যামিলির। আর এখন এই পুরো ভিডিওটা রেকর্ড করে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়। ভিডিওটি দেখতে দেখতে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখার পর এই বিষয়টি মাথায় রেখে ডিজিপি বর্মা প্রেস কনফারেন্সে ওম প্রকাশের নাম নেয়, যে এই মামলাটির পিছনে ওম প্রকাশের হাত ছিল। ডক্টর পানিকার আর জটিল যাদবের প্রচেষ্টায় সে এই কেসটাকে সলভ করতে পেরেছে। কিন্তু এখানে দেখি ডিজিপি বর্মা জটিল যাদবকে সাসপেন্ড করে দেয়, কারণ এইসব কাজ করার জন্য জটিল যাদবকে অর্ডার দেওয়া হয়নি। জটিল যাদব তো এইসব কিছুই আনঅফিসিয়ালি ভাবে করেছে, এই কারণে তাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়। এটির জন্য কমিটি বসবে। ডক্টর পানিকারকেও বলা হয় যে শেষ পর্যন্ত এই ওম প্রকাশের বয়ান কিভাবে ভাইরাল করা হলো। ডক্টর পানিকার তখন ডিজিপিকে বলে তার ল্যাপটপ চুরি হয়ে গিয়েছিল। ডিজিপি বর্মা তো খুব ভালোভাবে জানতেন যে ডক্টর পানিকার মিথ্যা কথা বলছে। ডক্টর পানিকার আর জটিল যাদব একে অপরের সাথে মিলে এই কাজ করেছে। এরপর আমরা দেখি মীরাকে, সে সিটির সাথে কথা বলছিল। সে তাকে বলে যে ফ্যাক্টরি থেকে বিষাক্ত গ্যাস বেরিয়েছে, সেই ফ্যাক্টরিটি আমার নয়, যারা আসলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল। আসলে আমার নামে তো ফ্যাক্টরিটাই নেই, কিন্তু ফ্যাক্টরি থেকে যে বিষাক্ত গ্যাস বেরোয় আর যে শিশুগুলো মারা গেছে, সেটার আফসোস আমার এখনো হয়। এরপর আমরা দেখি জটিল যাদবের পুরো ফ্যামিলিকে। তার ফ্যামিলিতে এখন ডক্টর পানিকারও এসেছিল। জটিল যাদবের মায়ের সাথে সাথে আমরা দেখি রাধাকে, যে কিনা এখানে জটিল যাদবের সাথে ছিল। রাধা চায় জটিল যাদব তাকে তাড়াতাড়ি প্রপোজ করে দিক, যাতে সে তাকে বিয়ে করে নিতে পারে। কিন্তু তখন জটিল যাদব বলে, এটা তোমার জন্য ভালো নয়। রাধা তখন তাকে বলে তার লাইফে সে খুব খারাপ সময় দেখেছে, কিন্তু এখন যেটা চলছে সেটা সবচেয়ে তার কাছে ভালো সময়। রাধা কিছু একটার জন্য পরীক্ষা দিতে যাচ্ছিল। এর সাথে সে এটাও বলে যায় যে আমি থাকলে তোমার সাথেই থাকবো। জটিল যাদবও তাকে খুব পছন্দ করে, সে শীঘ্রই তাকে প্রপোজ করে দেবে। এর সাথে ছবিটি এখানেই শেষ হয়। ফ্রেন্ডস, আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওতে একটি লাইক করে দিও, যাতে আমি আরো নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আসছি নতুন ভিডিও নিয়ে।